সয়াবিন তেল। জি। তো সয়াবিন তেলের ক্ষেত্রেও আমরা দেখি যে সারা বছরই একই অবস্থা চলতে থাকে। 2024 সালের 9 ডিসেম্বর আমার যদি হিসেব থাকে জি। যে সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানো হয়েছিল। তারপরে সংকট, আবার সরকার তখন ভ্যাট কমিয়ে দিল। এরপরে দেখা গিয়েছে যে সয়াবিন তেলের বড় 5 লিটারের ক্যান বাজারে নেই। এই বছর 15 এপ্রিল এক লাফে 14 টাকা বাড়ানো হলো। তো বাণিজ্য উপদেষ্টা তখন আমাদেরকে বললেন, গণমাধ্যমকে বললেন বাণিজ্য উপদেষ্টা, যে সয়াবিন তেলের দাম এটা হচ্ছিল সাময়িক, 1 মাস চলে গেল, এরপর সয়াবিন তেলের দাম কমেনি। ক্যাবের মূল্যায়নটা কি? এটার মেজর একটা কারণ হলো যে আমাদের সয়াবিন তেলের যে মানে যারা রিফাইনার আছে এদের সংখ্যা খুব হাতে গোনা, কয়েকজন, 4-5 জন। আপনি জানেন যে আমাদের একটা প্রতিযোগিতা কমিশনও আছে, যার মূল কাজ হলো বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। কয়েকজন যখন রিফাইনার হয়, প্লেয়ার যখন কম হয়, তো ওরা কয়েকজন মিলেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করতে পারে। ওরা তো এই ধরনের কাজগুলি সয়াবিন তেলের ক্ষেত্রে প্রতিনিয়ত হয়ে আসছে। আর তারা যেটা করে, দাম বাড়ানোর চেষ্টা করলে তার পরের দিন থেকে সাপ্লাই বন্ধ করে দেয়। আপনি এইবারে যেটা বাড়ালো, এটা একদম জনস্বার্থ বিরোধী বলা যায়। কারণ হলো যে এখন ওয়ার্ল্ড মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু নিম্নমুখী, আর বাংলাদেশে এটা ঊর্ধ্বমুখী। তো সরকার যখন আমরা সরকারের কাছে বারবার বলছিলাম যে অ্যানালাইসিস যেটা হচ্ছে, দামের যে অ্যানালাইসিসটা হয়, যেটা নিয়ে দাম ফিক্সড করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র রিফাইনার এবং আমাদের ট্যারিফ কমিশন ওনারা বসে এটা অ্যানালাইসিসটা করেন, তারপরে এটা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠান। তারপরে এই যে 14 টাকা লাস্ট বাড়ালো, এরকম বাড়িয়ে যাবে। যেগুলো আমদানি পণ্য, যেগুলো আমরা সয়াবিন তেল, ডাল, এগুলো তো চিনি, এগুলো তো আমাদের আমদানি নির্ভর বেশি। তো এই ক্ষেত্রে টিসিবির ভূমিকাটা কি? টিসিবির মাধ্যমে আমদানি করে যদি এগুলো দেয়া হয়, তাহলে কি ক্রেতার ক্ষেত্রে বা ভোক্তার ক্ষেত্রে সুবিধাটা বেশি হতো? টিসিবির কাজটা কিন্তু বাজারে স্বল্প আয়ের যারা মানে মানুষ, তাদের জন্য এটা খুবই একটা বর্ষার স্থল। আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম, এই যে ধরেন আপনি টিসিবির মাধ্যমে যদি G2G পদ্ধতিতে সরকার টু সরকার যদি আমদানি করে, তাহলে কিন্তু এটার কস্টিং প্রাইস অনেক কমে যাবে। তো 1 কোটি পরিবার যদি টিসিবির এই সুবিধাটুকু পায়, তাহলে কিন্তু তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ওই চ্যানেলের মাধ্যমে যদি যায়, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য মানে এটা বড় ভূমিকা পালন করবে। তো টিসিবিকে আমরা বারবার বলছি, টিসিবির কার্যক্রম আরও জোরদার করা উচিত, এবং টিসিবি কাকে দিচ্ছে এটার মনিটরিংটা হওয়া উচিত। আমাদের ভোক্তা যারা আছেন তাদের অতি প্রয়োজনীয় মাছে ভাতে বাঙালি তো চাল। তো সেই চালের প্রসঙ্গে যদি আসা যায়, যে চালের বাজার অস্থিরতা, এই অস্থিরতা, এখন তো আপনার নতুন ধান উঠছে, কিন্তু ধানের মূল্য কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, যে ধানের মূল্যে কৃষক হতাশ। উৎপাদন ভালো হয়েছে, কিন্তু চালের দাম কিন্তু বাড়ছে। আপনার কি মনে হয়? চালের সংকটের ক্ষেত্রে যারা ভূমিকা পালন করে, তারা আবার আমদানিকারকও, তারা মিলারও। এখন আবার যখন হয়, মিলাররা এক ধরনের বলে যে কর্পোরেট গ্রুপ আসছে এখানে। এখন তারা কর্পোরেট গ্রুপের কথা বলে, আবার কর্পোরেট গ্রুপ বলে যে মিল মালিকদের কথা। দুজনে মিলে কিন্তু প্রতিনিয়তই দাম বাড়াচ্ছে। তো এই চালের বাজারের ক্ষেত্রেও যেরকম হচ্ছে, আমরা যেটা সরকারের কাছে অনেকবার এই কথাগুলি তুলে ধরেছি, সেটা হচ্ছে সরকার ধরেন এই খাদ্য সংকট, খাদ্য মজুদ বাড়ানোর জন্য মিলারদের মাধ্যমে বাইরে থেকে চাল আমদানি করে। তো চাল যে আমদানি করে, এটাই আমদানি, কিন্তু চালগুলি কোথায় যাচ্ছে, এগুলো স্টক হচ্ছে নাকি সারা দেশে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা কোনো ধরনের তদারকিগুলো করা হয় না। কিন্তু প্রবলেম হলো বেসরকারিভাবে যারা আমদানি করে, তারা কিন্তু এগুলো হয় না। আর এই চালের বাজার বলি, ধানের বাজার বলি, এখানে যে আমাদের খাদ্য বিভাগ অথবা কৃষি সম্প্রসারণ বিভাগ অথবা লোকাল যে প্রশাসন, জেলা এবং উপজেলা প্রশাসন, তাদের কাছে কোনো ধরনের তথ্য কিন্তু এগুলো নাই। তারাও নিজেরা এই যে মজুদটা কীরকম আছে সেগুলো না দেখার কারণে চালের বাজার কিন্তু মানে কোনো সময়ই সরকারের তদারকির মধ্যে ছিল না, যার কারণে প্রতি সপ্তাহে আমরা দেখতাম যে 1-2 টাকা করে বাড়তেই আছে, এবং বাড়তে বাড়তে ওই মিনিকেট চালের দাম কিন্তু এখন মানে 80 টাকার উপরে চলে গেছিল। আমাদের এই বাংলাদেশে সবসময় কোনো না কোনো উৎসব কোনো না কোনো মাসে চলতেই থাকে। তো এই উৎসবগুলোকে কেন্দ্র করে, যেমন শবে বরাত, বা আমরা প্রতি বছর দেখি যে শবে বরাত, ঈদের সময় এলে কিছু কিছু পণ্যের দাম বা অনেক পণ্যের দামই বেড়ে যায়। যেমন আমি যদি বলি যে রোজার শুরুতে আমরা দেখি যে সবজির দাম বেড়ে যায়, আবার রোজার মাঝামাঝি মশলার দাম বেড়ে যায়, রোজার শেষে আসলে
মাংসের দামটা বেড়ে যায়। জি। তো এখন কোরবানি ঈদ চলে আসছে, তো কোরবানি ঈদের আসার আগে মশলার বাজার অস্থির হয়ে ওঠে। মানে এটার কারণটা কি? এটা কি ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের দূরত্ব কি কাজ করে, নাকি এই দূরত্বটা আসলে তৈরি করে কারা? আমাদের ব্যবসায়ীরা সবসময় একটা মৌসুম খুঁজে, কোন সময়টা তার জন্য ফিজিবল সিজন। ধরুন রমজানের সময় একটা ধরনের সিজন, কোরবানির সময় একটা ধরনের সিজন, আমাদের হিন্দু ধর্মাবলম্বী অনেকে আছে পূজার সময় একটা সিজন। তো এরকম তারা কোন মৌসুমটাকে ধরে তারা মানে লাভটা করতে পারবে, এরকম একটা ইয়ে থাকে। এবং আর একটা বড় ইয়ে হলো যে আপনি একটা সময় দেখবেন রমজানের সময় সব ব্যবসায়ী মানে এই রমজানের যে পণ্যগুলি আছে, চিনি, ছোলা, পেঁয়াজ, এগুলো নিয়ে তারা সবাই চলে আসে। ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের দূরত্ব আছে এটা কিন্তু আমরা মনে করছি না। কারণ হলো যে ব্যবসায়ীদের সঙ্গে ওনাদের যোগাযোগ প্রতিনিয়ত খুবই ভালো যোগাযোগ। কিন্তু প্রবলেম হচ্ছে মানে এক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে ধরেন মানে যেই সময়টাতে আমাদের শুল্ক ছাড় দেওয়ার কথা ওই সময় না দিয়ে এটা এমন সময় দিল যে এই সময়টাতে মানে এটা তারা কোনো ধরনের মাঠ পর্যায়ে কোনো সুবিধা দিতে পারবে না। এটা হলো যে ব্যবসায়ীদের সাথে তারা সলা পরামর্শ করে কিন্তু এই সুযোগগুলো তৈরি করে থাকেন। এখানে তারা দুজনে মিলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি করছেন। তো এখানে গ্যাপটা হলো যে তারা একটা অপকর্ম করতেছে, তারা একটা অন্যায় করতেছে, তারা একটা বিষয় মানে লাইন ক্রস করতেছে। ওই ক্ষেত্রে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। কোরবানি উপলক্ষে মশলার বাজার যে অস্থিরতা তারা তৈরি করলো, এখানে মন্ত্রণালয়ের সাথে গ্যাপ আছে এটা আমরা মনে করছি না। কারণ হলো যে তারা এই কোরবানির বাজার উপলক্ষে অনেক আগে থেকে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। এলসি করা থেকে আরম্ভ করে যা করার তারা কিন্তু করে রেখেছেন। কিন্তু এখন হঠাৎ করে এগুলোর দাম বাড়িয়ে দিল কোরবানি উপলক্ষে। তো এখন সরকারের দায়িত্ব হলো ওই জায়গাতে কেউ দাম বাড়াচ্ছে কিনা সেটা খোঁজখবর নেওয়া। তো মন্ত্রণালয় ওইটার দাম বাড়লেই তারা খোঁজখবর নেবে না, তো না নিলে তো স্বাভাবিকলি ওরা ইয়ে করবেই। তো আমরা মনে করি যে সরকারের রোলটা এখানে রেফারির মতো, রেগুলেট করবে সে। তো রেগুলেটর যদি চুপ মেনে থাকে, অন্ধ হয়ে বসে থাকে, তাহলে কিন্তু ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।